কয়েকদিন আগে বোম্বাদার এক ছাত্র এসেছিল দেখা করতে, সে এই শার্টটা বোম্বাদাকে উপহার দিয়েছে। এইটা পরে আজকে সে যাচ্ছে মেয়ে স্কুলে দেখা করতে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে। মানে আমরা সবাই যাচ্ছি আসলে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা ভালো শার্ট বার করার জন্য এই যেই হলো অবস্থা, এগুলো সব এখন গোছাতে তারপর বেরোবো। আজকে আমি টুপুর এবং বোম্বাদাতে যাচ্ছি স্কুলে। টুপুর 12-এ ভর্তি হচ্ছে আজকে। আর মানে কিছু ফর্মালিটি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। বই খাতা নেওয়া, ইউনিফর্ম নেওয়া, মানে টুপুরের স্কুল জীবনে আজকেই হচ্ছে সেই শেষ দিন যেদিন আমরা এই ফর্মালিটিগুলো করছি। এরপরে টুপুরের স্কুল শেষ হয়ে যাবে, টুপুর আমার কলেজে উঠে যাবে। যার ফলে আমরা একটুখানি সেজে গুজে যেতে চাইছি যে আজকের দিনটাকে বেশ মেমোরেবল করে রাখার জন্য। টুপুরের তো সাজুগুজো কিছু নেই, স্কুল ইউনিফর্ম পরেই যেতে হবে। তা সাজুগুজো আমরা করে করবো না, কিন্তু ওই আর কি একটু ফিটফাট হয়ে যাওয়ার ব্যাপারটা আর কি। এমনিতে তো আমরা যেটা পরে নাপিত বাড়ি, সেটা পরেই ধোপা বাড়ি, সেসবগুলো পরেই এদিক ওদিক করে বেড়াই। জামা কাপড়ের ব্যাপারে আমাদের অতটা নেই, কিন্তু আজকে একটুখানি চেষ্টা করছি আর কি, দেখা যাক। তো থাকবে দই, পটল, পনির, বাঁধাকপির পকোড়ি, ডাল, ভাত। মাসি বাঁধাকপির পকোড়া এক গাদা করো না, হ্যাঁ? সব মিলিয়ে ওই 6-7টা বেশি করুন, তার বেশি হলে। ওরে বাবা, আসছি আসছি আসছি। আমার আর হলো না মাঞ্জা দেওয়া। যে ব্লাউজটা ঠিক করেছিলাম পরবো বলে, মানে শাড়ি ইয়েই পরবো ভেবেছিলাম, কিন্তু ব্লাউজটা হলো না আর কি। আর আমার সেই মুহূর্তে খোঁজার অবকাশ ছিল না যে আমি আর একটা ম্যাচিং কোনো ব্লাউজ দেখবো বা মিক্স অ্যান্ড ম্যাচ করে পরবো। যার ফলে একটা সালোয়ার কামিজ যা হোক তা হোক করে আবার গলিয়ে নিলাম। ওই হাতে একটুখানি সোনার চুড়ি পরেছি, কানে একটা সোনার দুল পরেছি, ব্যাস এই। তো আমাদের বাড়িতে এই গাড়ি নিয়ে বাবা ছেলের যে বিবাদ, সেটা চলছে এবং সেটা কতদিন চলবে আমরা কেউ জানি না। যার ফলে আমাদের গাড়ি নিয়ে যাওয়া হলো না। অবশ্যই এটা ঠিক যে আমি বা বোম্বাদা কেউই এই মুহূর্তে গাড়ি খুব একটা কিনতে চাই না, কারণ শিলিগুড়ি শহরে গাড়ি কেনার এই মুহূর্তে আমাদের কোনো কিন্তু দরকার নেই। আমার এখন সেটা হচ্ছে, দেখুন এই পুরো অটোটাই আমরা রিজার্ভ করে নিয়েছি। এরকম ভাবে শিলিগুড়ি শহর মস্ত বড় কোনো শহর নয়। এ প্রান্ত প্রান্ত যদি আমাদের কোনো গাড়ির দরকার পড়ে, তাহলে সেটার জন্য আমাদের একটা গাড়ি আছে। যদি ড্রাইভার নিতে ইচ্ছে করে না করে, নিজেরাও চালাতে পারি। কিন্তু আজকে যেমন এই অটোটা দিয়েই হয়ে যাচ্ছে, ওই গাড়িটা চেঞ্জ করার দরকার আর কি। খুব একটা ভালো অবস্থায় নেই, কিন্তু তবুও গাড়িটা নেই এমনটা নয়। তো যাই হোক, আপাতত আমাদের আজকের দিনের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। এখানে এই ধরনের অটোগুলো অনেক যাত্রী নিয়ে যায়। তোদের বললাম পুরো অটোটাই আমরা রিজার্ভ করে নিচ্ছি, আপনি আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিন। আর এই যে দেখুন, বাচ্চাটিকে বাবা বেঁধে নিয়েছে, প্লাস বাচ্চাটার চুলের রং দেখুন। এ বাচ্চাটা কিন্তু এইটুকু বয়সে চুল রং করেনি। হ্যাঁ, এর কিছু কিছু বাচ্চাদের থাকে আজন্ম চুলগুলো একটু লালই থাকে, আমার টুপুরের যেমন, যেটা আর কি। কিন্তু আমাদের ভারতবর্ষ তো, সমাজটা তো আমরা কম বেশি সবাই জানি। এই কারণের জন্য, তাছাড়া চোখের রং কালো নয়, এসবগুলোর জন্য টুপুরকে মাঝে মাঝে স্কুলে খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেকেই বলে তুই তো চুল রং করে আসিস, টিচারকে বলে দেবো। তো ও যেহেতু নার্সারি থেকে পড়ছে, সব মাস্টারমশাই দিদিমণিরাই ওকে ভালো করেই চেনেন। যার ফলে পেটের চুলটা না ম্যাগি হয়েছিল। 18 মাসে চুলটা ফেলে দেওয়ার পরে ও চুলটা পুরোপুরি স্ট্রেট হয়ে যায় এবং চুলের রংটাও কিন্তু একদম আমার মতো হয়ে যায়। হ্যাঁ, আমি হেনা করি, কিন্তু আমার হেনা করার আগে যখন ছোটবেলার ফটো যদি কখনো দেখেন, তাহলে বুঝবেন আমার চুল কোনো দিন কালো ছিল না। টুপুরের চুলও কিন্তু তাই, জন্মেছিল কালো চুল নিয়ে একদম ওর বাবার মতো, কিন্তু তারপর ওই 18 মাসে চুলটা ফেলা হলো, তারপর কেমন যেন চুলটা লালচেই হয়ে গেল। তো যাই হোক, ঠিক আছে, আপাতত স্কুলে এখন পৌঁছে গিয়েছি। অনেকবার বলেছি, আজকেও বলছি, স্কুলটা খুব ভালো একটা স্কুল। মানে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে ডিপিএস এর অভিজ্ঞতা আমাদের এখনো পর্যন্ত, নার্সারি থেকে টুপুরে 12 হতে চললো, মানে হয়েও গেল। ইনফ্যাক্ট আজকের দিনটাতে সমস্ত কিছু ফর্মালিটি হয়ে গেল, টুপুর এখন 12-এ পড়ে। সুতরাং দারুণ ভালো, সত্যি কথা। তো তারপরে বোম্বাদা একটু ব্যাংকে যাওয়ার দরকার আছে, প্লাস আমার শ্বশুরমশাই মাঝপথে বলেছেন একটা ওষুধ কিনে আনতে। তো টুপুরকে আর আমাকে বোম্বাদা বললো তোমরা রিক্সা নিয়ে বাড়ি চলে যাও। ও কোর্ট মোড়ে নেমে গেল, নেমে গিয়ে তারপর ওই হাতিমোড় থেকে ওষুধ বিশুধ কিনে নিয়ে এলো। আমরা রানাবস্তি দিয়ে এলাম। তো আর আমরা ফেরার সময় আর পুরো অটোটাকে রিজার্ভ করে আসিনি, কারণ আমাদের মানে কি বলবো, ওই তখন ওই মাঝপথে পেলাম, তো তখন অলরেডি ভর্তি ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর গাড়ির ব্যাপারটা যেটা বলছি, সেটা হচ্ছে যে শিলিগুড়িতে যদি এদিক ওদিক কোথাও যেতে হয়, তাহলে আমরা একটা গাড়ি বুক করে নিতে পারি। প্লাস অটো, টোটো সমস্তই আছে এবং নিজেদেরও একটা গাড়ি আছে। কাজে এই মুহূর্তে গাড়ির সমস্যাটা
যদি থাকে তাহলে হতেই পারে, কোনো অসুবিধা নেই। আর এই গ্যারেজটাকে পুরো ভেঙে পুরো দোতলার মানে এন্ট্রিটাকে পুরো ব্লক করে দেওয়াটা, সেটা চিরকালেরই আমাদের আপত্তির জায়গা আছে, নতুন কথা নয় এটা। তো যাই হোক, বাড়িতে এলাম, একটুখানি আলপনাদি চা দিল, বাবারই মনে হচ্ছে বেঁচে যাচ্ছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সকাল থেকে খুব মাথার যন্ত্রণা করছে, এখন যেন অসহ্য মাথার ব্যথা করছে। শরীর যদি ঠিকঠাক না চলে তাহলে কোনো কিছুই ঠিকঠাক হয় না, সবাই আমরা জানি। আজকে সেটা বেশি করে ফিল করছি। সকাল থেকে উঠেই আতকবালি হয়ে রয়েছে, কিন্তু সেটা হোক তবু ছিল। তো এখন তো এত অসহ্য যন্ত্রণা করছে, এখন শুধু আতকপালি নয়, এখন এই নাক দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে, ডান দিকটা, আমার সাধারণত বাঁ দিকটা হয়, এখন ডান দিকটাতে মনে হচ্ছে যেন অনেক জিনিসপত্র আছে, ডান দিকটাতে আমার মাথাটা ঝুঁকে যাচ্ছে, এত ভারী লাগছে। আমার কালকে রাত্রে ঘুমের একটু সমস্যা হয়েছে। এখন শিলিগুড়ি শহরে ভালো হচ্ছে এসি, জানেন, ফ্যান নয়। রাত্রেবেলায় ফ্যানটা এত ঠান্ডা করে, এসিটা হলে দরজা জানলা বন্ধ থাকলে টেম্পারেচারটা একটা নির্দিষ্ট মধ্যেই সীমাবদ্ধ থাকবে, একটা নির্দিষ্ট ইয়েতে টেম্পারেচারই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যত রাত বাড়ে তত টেম্পারেচার ডাউন হয়, ফ্যানের হাওয়াটা ঠান্ডা লাগতে শুরু করে। আমার মনে হচ্ছে কালকে রাতে আমার খুব ঠান্ডা লেগে গেছে। কি হয়েছে ঠিক আমি ডাক্তার নই, বলতে পারছি না, তবে আমার খুবই একটা মানে আনইজি ব্যাপার তৈরি হয়েছে শারীরিকভাবে, মানে সেটাতে আমি কিছু ভালো লাগছে না আর কি। এখন ভিডিওটা কোনো ক্রমে এডিট করবো, ওরা সব ডিসিশন নিচ্ছে যে বিভিন্ন ব্যাপারে আর কি। বাবা যেমন বকছে ছেলেকে একটু ওই খাওয়া দাওয়ার অনিয়মের ব্যাপারটা, মানে এত খাওয়া কমিয়ে দিয়েছে যে বলার মতো নয়। তো সেসব নিয়েই বলছে যে ওই ও ঠিক 1800 ক্যালোরির বেশি এক ফোঁটা খাবে না। তো কখনো যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, এমন উন্মাদের মতো করে, সেটা নিয়ে বাবার সাথে একটু হচ্ছে, প্লাস পরবর্তীকালীন কিছু সিদ্ধান্ত, সেগুলোও কথাবার্তা হচ্ছে। কিন্তু আমি থাকাটা আমার ওখানে জরুরি, বাবা চাইছে না, কিন্তু আমি থাকতেই পারছি না, আমি কথাই নিতে পারছি না। আমি এখন একটু শোবো, যাই হোক না কেন, মানে ভিডিও দিতে পারি বা না পারি, এডিট করতে পারি বা না পারি, আমি আপাতত একটু শোবো, তারপর উঠে দেখা যাক কি করা যায়। একটু ছাদে যাওয়ার দরকার ছিল গাছগুলোর জন্য, কিন্তু কিছু করতে পারছি না আজকে মাথার যন্ত্রণায় কান্না জুড়েছিলাম। তারপরেতে যাই হোক, মেয়ে তো এখন সেবা করছে, কিন্তু মধ্যবর্তী সময় অনেকটাই পেরিয়ে গিয়েছে। বুম্বাদা ওষুধ নিয়ে এসেছে, তারপর কিছুটা বমিও হয়ে গেছে, তারপর ওষুধ খেয়ে তারপর বলছে আমাকে কিছু একটা তোরা করে দে, মানে ওষুধের এফেক্ট হতে তো খানিকটা সময় লাগে, কিছু একটা করে দে যাতে করে আমি ঘুমিয়ে পড়ি, আমি আর পারছি না। তো আজকে এত মাথার যন্ত্রণা, এমনি মাইগ্রেনের সমস্যা আমার আছে, কিন্তু সেটা এতটা বাড়াবাড়ি, এত কষ্ট, যে জানি না কি জন্য, মানে যাই হোক আর কি, হলো অভিজ্ঞতা একটা, ঠিক আছে আপাতত। তো মেয়েটা আমার দিয়ে দিল, এই অবস্থাতে বসেও আমি ব্লগ করছি। আমি মানে নিজেকে মাঝে মাঝে ভাবি যে আমি কোন লেভেলের ব্লগার হয়েছি রে ভাই। হ্যাঁ, যেদিন হয়তো মরবো সেদিন হয়তো বলবো ওরে আমার একটু ব্লগ করে দেয়, আমি মরতে মরতে ব্লগ করে যাই। পরিস্থিতিটা আমার সত্যিই এখন তাই দাঁড়িয়েছে। তবে ওই ওষুধটা বুম্বাদা দিয়েছিল, সেটাতে একটু মানে একটু ড্রাউজি লাগছিল বটে, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে তারপর এখন অনেকটা বেটার লাগছে। শুভসন্ধ্যা বন্ধুরা, কি অবস্থা আছে বুঝতে পারছেন তো, 1 ঘন্টা ধরে এই পাশেরটা চলছে। আমার শরীর তো খুবই খারাপ ছিল, ইনফ্যাক্ট খারাপ এখনো আছে। তো আমি শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অনেক কাজ ছিল, সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। শরীরে অনেক রকমের ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, সেটা খেয়েই মূলত কুম্বাদা আবার গিয়ে ওষুধ নিয়ে এসেছে। তারপরে মানে অসহ্য মাথার যন্ত্রণা, এবং শুধু মাথা না, মানে মুখ দিয়ে শেষটায় মনে হচ্ছে দাঁতেও যন্ত্রণা করছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ঘুম দিয়ে এখন অনেকটা ফ্রেশ লাগছে, কিন্তু এই যে 1 ঘন্টা ধরে যা শুরু হয়েছে এখানে, সেটা আর বলার মতো না। মানে কি বলবো, আজকে যে ব্লগটাকে আমি এডিট করেছি কিভাবে, আমি সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয় নিজেকে নিজে একটু না মাঝে মাঝে বাহবা দিতে হয়। বন্ধুরা জানেন, আমি আমার ব্লগিং এর ব্যাপারে যতটা সিনসিয়ার, ছোটবেলা যদি একটু এই সিনসিয়ারিটি নিয়ে পড়াশুনো করতাম তাহলে জানি না অনেক কিছু হয়তো বা হতো। কিন্তু হ্যাঁ, ফাঁকিবাজ ছিলাম, কিন্তু একেবারে পড়াশোনা করিনি তা না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ব্লগটা করতে এতটাই ভালো লাগে যে ব্লগটা এডিট করা হয়নি, একটু ব্যথাটা কমলো, চোখটা একটু খুললাম, এত গানের মাঝখানেও কোনো রকমে জানলা দরজা বন্ধ করে ঠিক এডিট করে ভিডিওটা ঠিক পাবলিক করে দিলাম। মাঝে মাঝে ভাবি সত্যি সত্যি, অন্য কেউ কিছু বলুক না বলুক, আমি নিজেই নিজেকে বাহবা দিই মাঝে মধ্যে, কারণ সেটা আমি সত্যি আমি পাওয়ার যোগ্য, আমি এটা মনে করি। অন্তত আজকের দিনে যে আমি এটা করতে পারলাম, সেটার জন্য সত্যি নিজেকে বাহবা আবারও বলছি আমি দিচ্ছি। পৃথিবী আমাকে কিছু বলুক না বলুক, আমি জানি আমি আমার কাজটা খুব মন দিয়ে করছি। তো যাই হোক, এখন আপাতত এই যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি, সেই কাজগুলো এই জন্য দেখাচ্ছি যে আমার আজকে
সেই রকমভাবে ব্লগ কিছুই করা হয়নি। সেই জন্যতেই কিন্তু এই ধরনের জিনিসগুলো যেদিন আমি দেখাবো, জেনে রাখবেন আমার একটু কন্টেন্টের অভাব পড়িয়াছে। তাই জন্য এই রান্নাঘরে এক জায়গায় রেখে, কারণ এগুলো আমার প্রাত্যহিকই কাজ, মাঝে মধ্যে দেখানো যেতেই পারে। ইনফ্যাক্ট আমি মাঝে মধ্যেই দেখাই, প্রায় প্রত্যেকদিন তো একই জিনিস দেখানো যায় না, দেখাইও না। কাজে আজকে হয়তো আপনাদের দেখতে খুব খারাপ লাগবে এমনটা নয়, কিন্তু আবারও আমি একদম খোলসা করে বলে দিলাম যে আজকে আমার কন্টেন্টের অভাব পড়েছে। আমি অল্প একটু সময় এডিট করে রেখেছি, মানে তাতে 2-3 মিনিট, তবে আমি যা বুঝতে পারছি আমার এর আগে পর্যন্ত 6-7 মিনিটের বেশি কিন্তু আজকে ব্লগ হয়নি। আমি যদি আজকে একটা ব্লগ 18 মিনিটের ব্লগ দিতে পারি, তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেশি আসে, আমাদের রেভিনিউটা একটু বেশি হয়। মানে সেক্ষেত্রে আমরা অ্যাডগুলো একটু হয়তো বা ভালো অ্যাড আমাদের মধ্যে ইউটিউব দিয়ে থাকে, কিন্তু 18 মিনিটের নিচে হলে, সাধারণত 18 বা 17 মিনিটের নিচে হলে ওই আর কি হরে ধরে, তাতে করে অ্যাডের দামগুলো বেশি পাওয়া যায় না। তো সেই ভিডিও থেকে হয়তো ভিউজ অনেক হলেও, অ্যাভারেজ ভিউ ডিউরেশনও ভালো হলেও, অ্যাডগুলো খুব এক্সপেন্সিভ কিছু হয় না, এই আর কি। তো সেটার জন্য আমাদের রোজগারের ওপরে কিছুটা কোপ আসার জন্য আমরা চেষ্টা করি 18 মিনিটের ওপরেই ব্লগ করতে, কিন্তু আজকে কোনোভাবেই সেটা সম্ভব নয়। যতই করি মানে তাহলে না ব্লগটাকে টেনে নেওয়া হবে, জানেন তো, মানে স্ট্রেচ করা। আমি তো ব্লগ দিচ্ছি না এমন তো না, হচ্ছে তো, কিন্তু হতেই পারে এক আধ দিন একটুখানি ছোট ব্লগ হতেই পারে। অনেক ব্লগারকেই দেখবেন যে যারা ছোট ছোট ব্লগ করে, 12 মিনিট 13 মিনিট, কেউ কেউ 10 মিনিটের ব্লগও করে, তাদের ভিউজ এত বেশি হয় যে ওই ব্যাপারটা ওইভাবে ম্যানেজ হয়ে যায়। আর তাছাড়াও কন্টেন্টের ওপরেও ডিপেন্ড করে, যেমন কোনো লাইফস্টাইল ব্লগে একরকম রোজগার, আবার টেক চ্যানেলগুলো তাদের অ্যাডগুলো একটু ডিফারেন্ট হয়, কারণ ওই ধরনের মানুষ ওই ধরনের অ্যাড দেখে থাকে, তাদের হয়তো মোবাইলের অ্যাড বা এইসবগুলো, সেই অ্যাডগুলোর ভ্যালু অনেক বেশি থাকে। তাছাড়াও ওই বিভিন্ন রকম শেয়ার মার্কেট নিয়ে যে ব্লগগুলো হয়ে থাকে বা ভিডিওগুলো হয়ে থাকে, তাদের রোজগারটাই সব থেকে বেশি হয়ে থাকে আর কি। সাধারণত ওই কন্টেন্টে যারা ভিডিও দেয় তাদের যে অ্যাডগুলো আসে সেগুলো খুব এক্সপেন্সিভ অ্যাড হয়ে থাকে সাধারণত। লাইফস্টাইল ব্লগের মধ্যে যেমন ধরুন এমডিএইচ মশলার অ্যাড, সেটার সাথে অবশ্যই একটা গাড়ির অ্যাড, তার মধ্যে ডিফারেন্স আছে, তাই না? তো যাই হোক, আপাতত যে কাজগুলো পড়েছিল সে কাজগুলো রাত্রেবেলায় করলাম। রাত্রিরে আমি ধুয়ে দিলাম হচ্ছে পুরো গ্রিল। এটা ধুয়ে দেওয়াটা বেশ ভালো, কারণ এক তো প্রথম কথা হচ্ছে কয়েকটা জামা কাপড় কাচা ছিল যেগুলো মামনকে দেওয়া যেত না। আর আমি সকালবেলাতে উঠে আজকে গাছে জল দিইনি জন্য গাছগুলো একবারে সাদা হয়ে রয়েছে। এখন প্রচন্ড টান, সকালে যদিও বৃষ্টি হয়েছিল হালকা করে, কিন্তু তেমন বৃষ্টি নয় আর কি, যে ছাঁটের বৃষ্টি যাকে বলে। তো এখন সেগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরেতে নিচে তো এখন ওই সই মাটি দিয়ে দিয়েছি, যার ফলে উপচে মাটি নিচে পড়ে যাচ্ছে। মাটি পড়ে গেলে সেটা তো এখন ধুয়ে দিতে হবে। আর বাইরেটাও যে গ্রিল ধুয়ে দিচ্ছি, যখন গ্রিল ধুয়ে দিই না তখন অনেক সময় রাস্তার লোকেদের আপত্তি হয়, তারা যাচ্ছে তাদের গায়ে জল পড়ে। এই সময়টা যখন পুরো ফাঁকা, কেউ নেই, দিব্য মহা আনন্দে গ্রিল ধুয়ে দিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা টেনে দেওয়ার এখন কোনো দরকার নেই, কেউ আর বাইরেতে আসবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন এটাকে আমি এরকম ভাবে যদি ফেলে রেখে দিই, সকালবেলা একবারে খটখটে শুকনো হয়ে যাবে। রান্নাঘর গুছিয়ে তারপরে অন্য ওই দিকগুলোতে গেছিলাম। তো আপনাদের সাথে রান্নাঘরের কাজ শেয়ার করার পরেও আরও তারপরে অনেকগুলো কাজ ছিল, রান্নাঘরতেই ছিল। তো তারপরে এই সবগুলো করে টোরে নিয়ে কালকে দুপুরের ভোরবেলাতে, মানে দুপুর আর ভোরবেলা মিলে দুপুরবেলা হয়ে গেছিল। দুপুরের ভোরবেলাতে উঠতে হবে, দুপুরে কালকে পড়া আছে, সকালবেলায় বায়োলজি পড়তে যাবে। তো এখন আরও কয়েকটা টিউশন এর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে, এই মাসেতেই শুরু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে স্কুল, টিউশন, একদম মানে আর বাড়ির কোনো কাছে, মানে একটা টিউশনও কাছে নেই। যে ফিজিক্স পড়াটা এতদিন বাড়ির কাছে ছিল সেই স্যারের কাছেই পড়ছে, কিন্তু এখন স্যার সেন্টার চেঞ্জ করে অনেক দূরে নিয়ে চলে গেছে। এখন যে মাস্টারমশাই পড়াচ্ছেন ভালো, তার কাছে তো যেতেই হবে। সে দূরত্বটাকে খুব একটা গুরুত্ব দিলে চলবে না। আর একটা বছরের ব্যাপার, পুরোপুরি 1 বছরও আর নেই সত্যি কথা। পরীক্ষার 1.5 মাস আগে মোটের ওপর টিউশন যাওয়ার ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, হয়তো বা সপ্তাহে তখন একটা করে হয়ে যাবে, একটা করে সাবজেক্টে। ততদিন পর্যন্ত তো লড়ে যেতে হবে। বাচ্চার পরীক্ষা মানে তো বাচ্চার একার পরীক্ষা নয়, মায়েরও তাই। বাপরে বাপ, একটা বাচ্চা সেই মনে পড়ে মাঝে মাঝে পা টিপে টিপে হাঁটা, পেটে নিয়ে দেওয়াল ধরে ধরে হাঁটা, সেই থেকে শুরু করে এখন ও ছুটছে, আমরাও ছুটছি, যাতে একটুখানি এত জনসংখ্যা বেড়ে গেছে, এত কম্পিটিশন বেড়ে গেছে, বেঁচে থাকার লড়াই, তো যাতে আমার মেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, মানুষের মতো মানুষ হয়, এই তো চাহিদা সব বাবা মায়ের মতো আমাদেরও। তো শরীরটা খুবই খারাপ গেল আজকে, কিন্তু আমি একটু বেলা পর্যন্ত শুয়েছি, যে শোয়াটা অনভ্যাসের শোয়া। অনেক কাজ বকেয়া পড়ে গেছিলো, এখনও যে আমার খুব একটা ফিট মনে হচ্ছে নিজেকে তেমনটা নয়, কিন্তু
একেবারে শুয়ে থাকতে হবে এমন অসুবিধাটাও নেই আর কি। কাজ গুটিয়ে নিতে পেরেছি, এইটাই হচ্ছে একটা মস্ত বড় ব্যাপার। সেটুকু করে নিতে পারার মতো অবস্থা শারীরিক রয়েছে। এখন আমি বড় এক গ্লাস জল খাবো, গরম জল। তারপরেতে আমি গানগুলো একটু নিয়ে গুনগুন অন্তত করি, নাহলে আমার মনে খুব অসুবিধা হচ্ছে। আমি সারাটা দিন, আমার এই কটা দিন পর রেকর্ডিং, আমি সারাটা দিনে একবার গানগুলো নিয়ে বসলাম না আজকের দিনে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, যার ফলেতে গানগুলোকে নিয়ে একটু গুনগুন করব, তারপর শোবো। জোরে গান গাওয়ার অবকাশ এখন নেই, রাত হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে। এখন আমি ডাক ছেড়ে গান গাইতে পারবো না। কাজে ডাক ছেড়ে মানে কি, গলা খুলে, নিজেকে অপমান করছি না, কিন্তু গলা খুলে আমি গান গাইতে পারবো না, সত্যি কথা। তো সেটা একটুখানি করে নিয়ে তারপর ভাবছি কানে হেডফোন দিয়ে, আজকে সিক্রেট মিস্ট্রির একটা নতুন এপিসোড হয়েছে, সেটা দেখতে পারলাম না আমি। আমি মানে অনেকেই আমাকে মাঝখানে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি জয়েশ বাগলা চ্যানেলটা দেখেন। আমি আমার চ্যানেলে বহুবার বলেছি সিক্রেট মিস্ট্রি চ্যানেলটার কথা। হনুমানজির মানে মাহাত্ম্য সে বর্ণনা করে, বিভিন্ন মানুষজন তার কাছে আসে গেস্ট হিসেবে, সে বলে বিভিন্ন, খুব সুন্দর চ্যানেল, খুব খুব ভালো চ্যানেল। তো আমি ওর নিয়মিত দর্শক। আজকের এপিসোডটা দেখতে পারিনি, সপ্তাহে তো 2টো করে ব্লগ বা 3টে করে দেয়, সরি। তো আজকে দেখতে পারিনি। আজকে ওটা সবার শেষে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়বো, অন্ধকার করে ঘর, ওটা চলতে থাকবে, যখন ঘুম পেয়ে যাবে তখন বন্ধ করে দিয়ে ওটা করে দেবো, বাকিটা কালকে শুনে নেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। তো